হ্যালো গৌতম। হ্যালো। আজকে আমরা একটু আইএলটিএস সম্পর্কে জানবো। আমরা রিসেন্টলি শুনেছি তুমি আইএলটিএসে বেশ ভালো স্কোর করেছো এবং এটা আসলে কিভাবে হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো আমরা প্রথমে আসলে জানতে চাই আইএলটিএসটা কি আসলে। হ্যাঁ, আইএলটিএস হচ্ছে একটা পরীক্ষা। আইএলটিএসের মিনিং আমরা সবাই জানি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা কোনো কোর্স বা এটা কোনো সাবজেক্ট বা এরকম কোনো কিছুই না, এটা জাস্ট একটা পরীক্ষার নাম এবং তিনটা আলাদা আলাদা প্রতিষ্ঠান একসাথে মিলে এটার পরীক্ষা এবং পরীক্ষা পরিচালনা করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, অস্ট্রেলিয়ান একটা প্রতিষ্ঠান আছে আইডিপি এবং কেমব্রিজ ইংলিশ অ্যাসেসমেন্ট। এই তিনটা প্রতিষ্ঠান মিলে আইএলটিএস পরীক্ষাটা পরিচালনা করে সবগুলো দেশে। এবং মানে এই পরীক্ষার মাধ্যমে ওরা হচ্ছে যাচাই করে একজন মানুষের ইংরেজিতে স্কিল কতটুকু, ইংরেজি কমিউনিকেশনের ক্ষেত্রে স্কিল কতটুকু। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এই যে কোর্সটা আইএলটিএস এর, এটার আসলে দরকারটা কি? হ্যাঁ, আইএলটিএস এই পরীক্ষার দরকার আছে, মানে বিভিন্ন রকমের দরকার আছে। যেমন পরীক্ষা পদ্ধতির উপরে নির্ভর করে, যেমন দুইটা আলাদা আলাদা মডিউলে পরীক্ষা হয়। একটা হচ্ছে একাডেমিক মডিউল আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং মডিউল। একাডেমিক মডিউলের কিছু উদ্দেশ্য আছে, আবার জেনারেল মডিউলের কিছু উদ্দেশ্য আছে। যেমন একাডেমিক মডিউলের উদ্দেশ্য হচ্ছে যারা পড়াশোনা করতে চায়, আন্ডার গ্রাজুয়েট হোক, গ্রাজুয়েট প্রোগ্রাম হোক, তো ওই সমস্ত ক্ষেত্রে যেগুলো হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, ওইগুলার ইউনিভার্সিটিগুলার কিছু রিকোয়ারমেন্ট থাকে যে তারা যে স্টুডেন্ট নেবে তারা যাচাই করতে চায় ওই স্টুডেন্টের ইংরেজিতে কমিউনিকেশন স্কিল কতটুকু। যেহেতু যাচাই করার জন্য অন্য কোনো পদ্ধতি নেই, সে কারণে তারা আইএলটিএস পরীক্ষার উপরে নির্ভর করে। কারণ আইএলটিএস পরীক্ষাতে 4টা পার্ট, যেমন লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, 4টা পার্টে, একটা ল্যাঙ্গুয়েজের 4টা পার্টেরই অ্যাসেসমেন্ট করা হয় এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে একটা স্কোর দেওয়া হয় এবং ইউনিভার্সিটি ওই স্কোরটা দেখে বুঝে নিতে পারে যে ওই স্টুডেন্টটা ইংরেজিতে কতটুকু দক্ষ, একটা জেনারেল আইডিয়া পাওয়া যায়। জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রেও উদ্দেশ্যটা মোরলেস এরকমই, কিন্তু শুধুমাত্র জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে একাডেমিক ইনস্টিটিউশন দেখবে না। জেনারেল ট্রেনিং যারা দেয় তারা সাধারণত জবের জন্য বাইরে অ্যাপ্লাই করে, বাইরে বলতে মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার পরে ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে উনি অ্যাপ্লাই করছেন, ওই প্রতিষ্ঠান এমপ্লয়ি নিয়োগ দিবে। স্বাভাবিক উনি দেখতে চাইবে ওই এমপ্লয়ি আসলে ইংরেজিতে কতটুকু দক্ষ, ইংরেজিতে কমিউনিকেশন স্কিল কতটুকু। ওইটা দেখার জন্য তারা আইএলটিএস জেনারেল ট্রেনিংয়ের উপরে নির্ভর করে। তো যে কারণে মানে আইএলটিএস পরীক্ষা একটা মানে আপনার ইংরেজিতে স্কিল কতটুকু আছে ওইটা যাচাইয়ের জন্য একটা ভালো মাধ্যম হিসেবে বর্তমানে তৈরি হয়েছে। আচ্ছা, আইএলটিএস এর তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশে যাওয়া যায় আইএলটিএস পরীক্ষা দিয়ে। তো এটা আসলে কেমন দেশ, কোন কোন দেশ? এটা কি ইউরোপিয়ান কান্ট্রি নাকি এশিয়ান কান্ট্রিতেও যাওয়া যায় নাকি বিশ্বের যে কোনো দেশে যাওয়া যায়? মানে এটার ব্যাপারটা সাধারণত ইংরেজিতে কথা বলা হয় বা কমিউনিকেশন করা হয় এরকম যে কোনো দেশে আইএলটিএস পরীক্ষা এবং আইএলটিএস পরীক্ষার স্কোর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কাজ করে। নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলোতেও আইএলটিএস পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর শুধুমাত্র যে বাইরের দেশে যাওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দিতে হবে এরকমও না ব্যাপারটা। এমনকি আপনি যদি বাংলাদেশে থাকতে চান আইএলটিএস পরীক্ষা দিতে পারেন, কারণ আইএলটিএস পরীক্ষার মাধ্যমে এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি ইংরেজিতে কতটুকু দক্ষ, এই স্কিলটা আপনার প্রোফাইলে যুক্ত হচ্ছে। তো এমনকি দেশেও তো অনেক ক্ষেত্রে ইংরেজির দরকার আছে, ইংরেজিতে দক্ষতা দরকার আছে জবের ক্ষেত্রে, কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো যেহেতু আমাদের দেশে ইংরেজিতে কার কতটুকু স্কিল আছে এটা অ্যাসেসমেন্ট করার কোনো প্রক্রিয়া নেই, কোনো মেথড নেই। যদিও অনেকেই আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, অনার্স মাস্টার্সে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছে, কিন্তু ইংরেজিতে কতটুকু দক্ষ একটা স্টুডেন্ট এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট দিচ্ছে না, বা এরকম কোনো সাবজেক্ট বা এরকম কোনো পরীক্ষা হচ্ছে না। যে কারণে আইএলটিএস পরীক্ষা যদি আমরা মানে আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আইএলটিএস পরীক্ষা যদি দেই, একটা ভালো স্কোর, গুড স্কোর যদি আসে, তাহলে বোঝা যায় যে এই মানুষটার হচ্ছে ইংরেজিতে স্কিল আছে, যেটা সে তার সিভিতে অ্যাড করতে পারে এবং ওই প্রতিষ্ঠান
দেশীয় কোনো প্রতিষ্ঠান হলে ওই প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট যদি ইংরেজিতে স্কিল, কমিউনিকেশন স্কিল হয়, তাহলে আইএলটিএসের স্কোর দিয়ে তারা বুঝতে পারে যে ওনার স্কিল আসলে কতটুকু আছে। তো এই নিজের এই জাহির করার ব্যাপারটাও এখানে একটা কাজ করে। যদি কারোর এইরকম ইচ্ছা থাকে যে ভালো একটা আইএলটিএস স্কোর দিয়ে দেশেই বড় কোনো প্রতিষ্ঠানে জব নিতে চায়, তাহলে সেও এইটাও কাজ করতে পারে। আবার যদি কারো ইচ্ছা থাকে বিদেশে যাবে পড়াশোনার জন্য অথবা জবের জন্য, তাহলেও সে আইএলটিএসের দিকে যেতে পারে, কারণ আইএলটিএস দিয়ে সে হচ্ছে তার ইংরেজি দক্ষতা এটা প্রদর্শন করতে পারছে বাইরে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি একটু জানতে চাই যে এই পরীক্ষাটা কবে দিতে হয়, মানে এটা কি আমি চাইলে যে কোনো সময় দিতে পারবো নাকি নির্দিষ্ট টাইম আছে, ওই ব্যাপারটা একটু জানতে চাই। আচ্ছা, পরীক্ষাটা আসলে যে কোনো সময়ই দেওয়া যায়। নির্দিষ্ট দিন পর পর আইএলটিএস পরীক্ষা হচ্ছে। ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা নিচ্ছে, আবার আইডিপি অস্ট্রেলিয়া যেটা আছে ওইটাও পরীক্ষা নিচ্ছে। বাংলাদেশে এই দুইটা প্রতিষ্ঠানই পরীক্ষা নেয় এবং তাদের প্রতি মাসেই মেবি 1, 2, 3টা করে ডেট থাকে। ইভেন আইএলটিএস পরীক্ষাতে এখন নতুন পরীক্ষা পদ্ধতি আনা হয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার বেসড। আগে যেটা পেপার বেসড ছিল, শুধুমাত্র পেপার বেসড ছিল, এখন কম্পিউটার বেসড এবং পেপার বেসড দুইটাই একসাথে চলতেছে। এবং কম্পিউটার বেসড পরীক্ষার তারিখ অনেক বেশি পাওয়া যায় পেপার বেসডের চেয়ে, ফ্লেক্সিবল ডেট পাওয়া যায়। তো যে কারণে আপনি যে কোনো সময় চাইলে আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন। ধরেন আপনি এই মাসে দিতে যাচ্ছেন, যদি আপনি সিট পান তাহলে সিট অ্যাভেলেবল পেলে দিতে পারবেন, আগামী মাসে চাইলে দিতে পারবেন, এমনকি 6 মাস পরে চাইলেও দিতে পারবেন, রেজিস্ট্রেশন এখনই করতে পারবেন। এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। এবং কবে দিতে হবে এটা ডিপেন্ড করে এইমের উপরে। যেমন আইএলটিএস পরীক্ষার মেয়াদ হচ্ছে 2 বছর। এখন আপনার যে লক্ষ্য, যে উদ্দেশ্যে আপনি আইএলটিএস দিচ্ছেন, যদি এটা একাডেমিক কোনো উদ্দেশ্য হয়, বাইরে পড়াশোনা অথবা জেনারেল ট্রেনিংয়ের কোনো উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু ওইটা একসাথে, মানে আপনি জানতেছেন যে আপনার স্কোরটা কখন কাজে লাগবে। যদি এমন হয় যে আরও 3 বছর পরে আপনার স্কোরের দরকার, আপনি এখন পরীক্ষা দিয়ে তো লাভ নেই, কারণ আইএলটিএস পরীক্ষার মেয়াদ হচ্ছে 2 বছর। কিন্তু আপনার যদি যে প্রয়োজন, যে মেইন উদ্দেশ্যে পরীক্ষা দিচ্ছেন, ওইটা যদি 2 বছরের ভিতরে হয়, তাইলে আপনি এখন পরীক্ষা দিলেন এবং ওই স্কোরটা কাজে লাগানো শুরু করলেন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাইতে স্কোর পাঠালেন। কারণ আপনি 2 বছর পরে এই স্কোরটার কার্যকর থাকবে না, ওই স্কোরটা হচ্ছে মানে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে আপনাকে। তখন তো এই বর্তমান স্কোরের মেয়াদ চলে যাবে, তো এই স্কোরটা কাজে লাগবে না। সো এটা হচ্ছে আপনার প্রয়োজন যখন, ওইটা জেনে তার আগে আগে পরীক্ষা দিলেই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এটা কতবার দেওয়া যায়, মানে আমি চাইলে কি সারা জীবন দিতে পারবো নাকি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে যে আমি একজন এতটা দিতে পারে? না, নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, একজন যত ইচ্ছা আইএলটিএস পরীক্ষা দিতে পারে। 2 বছর পরে পরে? 2 বছর পরে পরে না, ইভেন আপনার যদি প্রথম একটা পরীক্ষা দিলেন, পরীক্ষার স্কোর যদি খারাপ আসে, তাহলে খুব সম্ভবত 1 মাস সময় নিতে হয় মাঝখানে, খুব সম্ভবত, হয়তো বা এর চেয়েও কম হতে পারে, তবে 1 মাসের বেশি হওয়ার কোনো কথাই না। এরপরেই আপনি আবার পরীক্ষা দিতে পারবেন এবং আপনি ইচ্ছা মতো আপনার যে স্কোরটা আপনার দরকার ওই স্কোরটা ইউজ করতে পারেন। সামহাও যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যেয়ে আপনার স্কোর ফার্স্ট টাইমের চেয়েও খারাপ হয়ে গেল, তখন যে আপনার সেকেন্ড টাইমের স্কোরই ইউজ করতে হবে এমন না। আপনি ফার্স্ট যে পরীক্ষাটা দিয়েছিলেন, যেটা তুলনামূলক বেটার স্কোর আসছিল, ওইটাও আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, এটা পরীক্ষাটা দিতে খরচপাতি কেমন যায়? মানে এটা তো একটা বিগ কোয়েশ্চেন, যে আমরা জানি যে এই পরীক্ষাগুলোতে মোটামুটি অনেক খরচ হয়, তো এটার এক্স্যাক্ট একটা খরচ কেমন হতে পারে? হ্যাঁ, পরীক্ষার ফিস হচ্ছে এখন 22,500, আমি যতটুকু জানি হয়ে গেছে। ইভেন গত বছরও অনেক কম ছিল, 18,000 কিংবা 19,000-এর মতো ছিল। দিন দিন বাড়ছে, মানে খুব রিসেন্টলি বেড়ে গেছে, এটা হচ্ছে 22,500-তে চলে আসছে। তো এটা কি যে দুইটা প্রতিষ্ঠান নেয়, দুইটাতেই সেম খরচ নেওয়া হয়? আচ্ছা, কোন প্রতিষ্ঠানটা, এটা একটা এমনি অফ টপিকের কথা, যে কোন প্রতিষ্ঠানটাতে আসলে ভালো, মানে কোনটাতে পরীক্ষা দিলে ভালো হয়? হ্যাঁ, এইটা আসলে মানে অনেকের কাছে এটা প্রশ্ন যে কোনটাতে পরীক্ষা দিলে ভালো হয়। আমি বলবো দুইটাতেই পরীক্ষা দিলে ভালো হয়, যে কোনো একটাতে দিলেই হয়। এটা আসলে নির্দিষ্ট করে বলার কিছু নেই এখানে, যেহেতু দুইটাই ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এবং তারা তাদের প্রফেশনালিজম বজায় রাখার চেষ্টা করেন। তো এইখানে বিষয়টা এমন না যে এইটাতে দিলে ভালো, ওইটাতে দিলে খারাপ, এরকম কোনো কিছুই না। এমনিতেই অন্যান্য দেশের যে যেমন কেউ যদি যাইতে চায় আমেরিকা বা ইংল্যান্ড বা জার্মানি, তাদের কি কোনো
এইসব দেশের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এদের কাছ থেকে ব্রিটিশদের কাছ থেকে পরীক্ষা দিলে ভালো, বা এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে কিনা? এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আইএলটিএস দিলেই হচ্ছে। মানে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস আসলে কার মাধ্যমে আপনি দিচ্ছেন এইটা ব্যাপার না। যেটা হয় যে ব্রিটিশ কাউন্সিল কিন্তু আইএলটিএসের প্রশ্ন বানায় না, আইডিপিও আইএলটিএসের প্রশ্ন বানায় না, ওরা শুধু পরীক্ষা নেয়। আচ্ছা, আর প্রশ্ন বানায় হচ্ছে কেমব্রিজ ইংলিশ অ্যাসেসমেন্ট। আচ্ছা আচ্ছা। সো যারাই পরীক্ষা নিচ্ছে প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের কোয়ালিটি কিন্তু সেম হচ্ছে। তো যে কারণে কার মাধ্যমে আপনি পরীক্ষা দিলেন এটা গুরুত্বপূর্ণ না। ওকে, আচ্ছা, একটা রিউমার আছে, আমি জানি না রিউমার কিনা সত্যি কিনা, এটা একটু ক্লিয়ার হতে চাই। এটা হইতেছে অনেকে বলে যে ঢাকায় পরীক্ষা দিলে মার্কটা একটু কম আসে, ঢাকার বাইরে দিলে একটু বেশি আসে। এটা নিয়ে অনেকে একটু কথাবার্তা বলে আর কি। এটা আসলে কতটুকু সত্য, যে এটা কি আসলে হয় নাকি যে ঢাকার ভিতরে দিলে ভালো, বা এই ক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্ট কোনটা, মানে রেকমেন্ড কোনটা, সরি, যে কোথায় পরীক্ষা দেওয়া যায়, মানে এটা একটু আসলে এইরকম একটা ধারণা আছে, এইটাকে বলবো যে কুসংস্কারমূলক ধারণা। আচ্ছা আচ্ছা। আমাদের মানে স্টুডেন্টদের মধ্যে যারা হচ্ছে একটু মানে নার্ভাস থাকে নিজের পরীক্ষা নিয়ে, স্বাভাবিক, অনেক বড় পরীক্ষা নার্ভাস থাকাটাই স্বাভাবিক, বা একবার পরীক্ষা দিলে আবার যদি পরীক্ষা দিতে হয় অনেক টাকা পয়সার ব্যাপার আছে, যে কারণে এইটা মানে স্বাভাবিকভাবেই এই অ্যাংজাইটিতে চলে আসে যে আমি কোথায় পরীক্ষা দেবো বা কোন সেন্টারে পরীক্ষা দিব, এরকম আর কি। সো আসলে এখানে ঢাকা, সিলেট, ইভেন এখন মৌলভীবাজারেও শুরু হয়েছে পরীক্ষা নেওয়া। এটা আসলে মানে কোনো ব্যাপার না, আসলে কোন জায়গায় পরীক্ষা দিচ্ছেন। আপনার যদি প্রিপারেশন এবং পরীক্ষার যে ম্যানেজমেন্ট, আপনার পার্সোনাল ম্যানেজমেন্ট, মেন্টালি, ইভেন ফিজিক্যালি, এগুলো যদি আপনি মানে ভালোভাবে করতে পারেন, আপনার যে প্রস্তুতি, যেরকম প্রস্তুতি, ওই প্রস্তুতি অনুযায়ী আপনি যদি এটা ভালোভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে যে কোনো সেন্টার হোক, যে কোনো জায়গাতে আপনি পরীক্ষা দেন, আইএলটিএস, আইডিপি হোক, ব্রিটিশ কাউন্সিল হোক, যে কোনো জায়গাতেই আপনি আপনার সর্বোচ্চটা আপনি আউটপুট দিতে পারবেন। এটা আসলে কোনো সেন্টারের উপরে বা কোনো জায়গার উপরে আসলে ডিপেন্ড করে না। কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড ঘটনা হয়তো ঘটতে পারে, এরকম শোনা যায় মাঝে মধ্যে। যেমন কিছু সেন্টারে পরীক্ষক বা স্টাফ যারা আছে তাদের ব্যবহারে প্রফেশনালিজম কম, বা ইভেন প্রফেশনালিজম বেশি, কড়াকড়ি বেশি। কোনো কোনো জায়গাতে একটু ক্যাজুয়াল থাকার চেষ্টা করা হয়, একটু ফ্রেন্ডলি থাকার চেষ্টা করা হয়। হ্যাঁ, এটা হতে পারে। এই প্রস্তুতি আমার মনে হয় যারা পরীক্ষার্থী তাদের নিজে নিয়ে যাওয়াই উচিত, যে আমি এইটা ফেস করতে পারি, এই ডিফিকাল্টিসগুলো ফেস করতেই পারি। যে প্রফেশনালিজম ওরা বেশি দেখাতে পারে, হয়তো বা কড়াকড়ি বেশি করতে পারে, বাট আমার প্রস্তুতি এরকম আছে যে ওরা যত যাই করুক, যত বেশি কড়াকড়ি করুক, আমার যাতে কোনো সমস্যা না হয়, আমার প্রস্তুতিতে যাতে কোনো ঝামেলা, মানে প্রস্তুতি যেরকম আছে তাতে পরীক্ষাতে যেন কোনো ঝামেলা না হয়, পরীক্ষাটা যাতে আমি আমার মন মতো দিতে পারি, এরকম মানসিক প্রস্তুতি আমার মনে হয় নিয়ে যাওয়া উচিত। যে কোনো সেন্টারে পরীক্ষা দিতে চাইলেই পরীক্ষার্থীর এই প্রস্তুতিটা থাকা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা এই জিনিসটা বলতে পারি কিনা যে যেহেতু এটা একটা দীর্ঘ প্রস্তুতির পরীক্ষা এবং একটা ভালো খরচের পরীক্ষা বাংলাদেশের অ্যাসপেক্টে, হ্যাঁ, তো এইটা বলা যায় কিনা যে সেই ক্ষেত্রে যেই সেন্টারটা নিজের পছন্দের এরিয়ার বা যেটাতে আমি কমফোর্ট ফিল করি বেশি, ওই জায়গাতে পরীক্ষাটা দিলেই ভালো? হ্যাঁ, নিজের থাকার জায়গার কাছাকাছি কোনো সেন্টার যদি থাকে এবং ওই জায়গাতে পরীক্ষা দিলে আমার মনে হয় ভালো হবে, কারণ ওইটা হচ্ছে যাতায়াতের একটা ব্যবস্থা, মানে সুবিধার ব্যাপার আছে। ওকে, কারণ ইভেন শহরগুলোতে যেটা হয়, ঢাকা শহরে, ইভেন এখন সিলেটেও প্রচুর ট্রাফিক জ্যাম থাকে, প্রচুর মানুষ রাস্তায় বের হলে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হয়, অনেক সমস্যা হয়, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক পেইন নিতে হয়, গরম, এই সেই নানান ঝামেলা থাকে। যে কাছাকাছি সেন্টার হলে যেটা হয়, একদম বাসা থেকে খুব দ্রুত সেন্টারে যাওয়া যায়। আচ্ছা, এটা মেন্টাল একটা কমফোর্টের বিষয় আছে। আচ্ছা, তো তখন মেন্টাল কমফোর্টটা যদি বেশি থাকে তাহলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, ওকে ওকে, আমরা এবার একটু আইএলটিএস সম্পর্কে একটু ডিটেইলে যাব। সেটা হচ্ছে যে কত রকমের আইএলটিএস আসলে পরীক্ষা আছে, মানে এটার কি কি পরীক্ষা এই আইএলটিএস এর মধ্যে আছে, ক্যাটাগরিগুলো কি কি, এটা একটু জানতে চাই। এটা কি আছে? আইএলটিএস পরীক্ষায় মডিউল আছে দুইটা, যেটা প্রথমে বলেছি। আচ্ছা, একাডেমিক মডিউল এবং জেনারেল ট্রেনিং মডিউল। ওকে, তো মডিউলের ব্যাপারেও বলেছি, উদ্দেশ্য আসলে যার যার যেরকম সেরকম। আর আইএলটিএস এর পরীক্ষার ভিতরে হচ্ছে পার্ট আছে চারটা পার্ট আছে। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজে যেরকম চারটা পার্ট থাকে, যেমন
লিসেনিং, শোনা, রিডিং, পড়া, রাইটিং, লেখা এবং স্পিকিং, বলা, এই Okay. 4টা পার্টে পরীক্ষা হয় মানে IELTS পরীক্ষা। এই 4টা পার্ট আসলে তো যে কোনো ভাষার জন্যই প্রযোজ্য, কারণ আমরা এই 4টা জিনিস আমরা যে কোনো ভাষায় যদি আমরা জানতে পারি তাহলে আমরা ওই ভাষাটা ভালো করে ভালো করে জেনে ফেলি। আচ্ছা, তার মানে হচ্ছে আইএলটিএস এর মানে হচ্ছে ইংলিশেও এই 4টা পার্ট আছে, এই 4টা পার্টের উপরই মূলত পরীক্ষাটা হয়। হ্যাঁ। ওকে, তো ওই পার্টগুলোর মধ্যে প্রথম কোন পার্টটাতে মানে এই কি সবগুলো পার্টই কি সমান জরুরি, নাকি কোনো পার্ট বেশি জরুরি, কোনো পার্ট একটু কম এফোর্ট দিলেও হয়? আচ্ছা, স্কোরিং এর ক্ষেত্রে সবগুলো পার্ট সমান জরুরি, কারণ আচ্ছা। সবগুলো হচ্ছে আপনার এভারেজ হচ্ছে, সবগুলার স্কোর সমানভাবে অ্যাড হচ্ছে। আর কোনগুলার প্রতি জোর দেওয়া এটা হচ্ছে স্টুডেন্ট ওয়াইজ ভেরি করে। যেমন কোনো স্টুডেন্ট থাকতে পারে যে মানে একটু রিডিংয়ে দুর্বল, কেউ থাকতে পারে রাইটিংয়ে দুর্বল, কেউ থাকতে পারে স্পিকিংয়ে দুর্বল, মানে যে যেটাতে দুর্বল বেশি মনে করে সে সেটাতে গুরুত্ব দিবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর সাধারণত যেটা হচ্ছে মানে আইএলটিএস পরীক্ষায় যেটা হয় যে লিসেনিং পরীক্ষাটা সবার আগে নেওয়া হয়, যদিও স্পিকিং টেস্ট আপনি যখন রেজিস্ট্রেশন করবেন স্পিকিং টেস্ট আপনি মেইন পরীক্ষার আগেও নিতে পারেন আবার পরেও নিতে পারেন, এটা হচ্ছে ফ্লেক্সিবল। আচ্ছা, আর লিসেনিং, রিডিং এবং রাইটিং এই 3টা পরীক্ষা কিন্তু আপনাকে একসাথে দিতে হচ্ছে, একই দিনে দিতে হচ্ছে, একটানা দিতে হচ্ছে, এবং এইগুলা মানে একটার পর একটা হচ্ছে, এটা নির্দিষ্ট। এটা হচ্ছে লিসেনিং সবার আগে হবে, তারপরে রিডিং হবে, তারপরে রাইটিং হবে। এখন স্পিকিং টেস্টটা আপনি ওই দিনও দিতে পারেন, এর আগের দিন দিতে পারেন, 2 দিন আগেও দিতে পারেন, আবার 1 দিন পরে অথবা 2 দিন পরেও দিতে পারেন। স্পিকিংটা মূলত এটাকে ফ্লেক্সিবল করা হয়েছে কেন? মানে এটা একটা আমরা তো ভাইবা পরীক্ষা যেটা ওইরকম একটা স্পিকিংটা টাইপ অফ ভাইবার মতো, তো এইটাকে আসলে কেন এদের কাছ থেকে আলাদা করা হয়েছে কি মনে হয়? আচ্ছা, স্পিকিং টেস্টটা যে অন্যান্য পরীক্ষা যেভাবে নেওয়া হয়, যে লিসেনিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা রেকর্ডেড ভয়েস দেওয়া হচ্ছে, প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, রাইটিংয়ের ক্ষেত্রেও আপনাকে প্রশ্ন দেওয়া হচ্ছে, আনসার শিট দিয়ে দেওয়া হচ্ছে, রিডিংয়ের ক্ষেত্রে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, আনসার শিট দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে এভাবে হচ্ছে না। স্পিকিংয়ের ক্ষেত্রে একজন এক্সামিনার আপনার সামনে ভিডিও কলে অথবা ইন পারসন অ্যাটেন্ড থাকতে হচ্ছে। আচ্ছা, তো এইটা তো একটা এরকম না, এখানে অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় আছে। ইভেন দেখেন লিসেনিং, রিডিং, রাইটিং একসাথে 30 জন 40 জন পরীক্ষার্থীর একই সাথে নিয়ে নেওয়া যাচ্ছে একই টাইমে। তো স্পিকিং এর ক্ষেত্রে তো এটা নেওয়া যাচ্ছে না, একজন পরীক্ষার্থী তো একজন এক্সামিনারের কাছে পরীক্ষা দিবে, ওই এক্সামিনার 1:1 নিতে হবে, সে তো একসাথে 10 জনের পরীক্ষা নিতে পারছে না, একজনের পরে আরেকজন। সো এই টাইমিং এর ঝামেলার কারণে মানে স্পিকিং এর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটির ব্যাপার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা।